আন্টি, আপনি কি বলছেন? আমি নাকি বাবা মার জারজ সন্তান? পুতুল যে আত্মহত্যা করেছে আমি সত্যি সে বিষয়ে কিছু জানি না, আর না ইকবালের সাথে ওর সম্পর্কের বিষয়ে জানি। আপনি কেন শুধু শুধু আমাকে অপমান করছেন? তুমি সবকিছু জানো, তোমার জন্যই পুতুল আত্মহত্যা করেছে। তোমার পুতুলকে বারণ করা উচিত ছিল, কিন্তু তুমি তা করনি। ইকবাল ভিখারির বাচ্চা, তার কি অধিকার আছে পুতুলের মতো মেয়েকে ভালোবাসা? আজকে ওর মা নেই, তোমার কি ওকে বারণ করা উচিত ছিল না? আর তুমি করবে কি করে? তোমার জন্ম বৃত্তান্ত তো একই। তুমিও তো বাবা মার জারজ সন্তান। তোমাকে আর এই বাড়িতে আসতে হবে না। সাদিয়ার জন্য অন্য মাস্টার ঠিক করব। আন্টি, সাদিয়াকে আমার কাছে পড়তে হবে না, কিন্তু আন্টি আপনি আমাকে মিথ্যে অপবাদ দেবেন না, আর আমার বাবা মার সম্পর্কে নোংরা মন্তব্য করবেন না। নিলয় আলম চৌধুরী হলো আমাদের গল্পের নায়ক। সবাই তাকে নিলয় বলে ডাকে। এই গল্পের মধ্যে লুকিয়ে আছে তার করুণ কাহিনী। সত্যি কি সে বাবা মার অবৈধ সন্তান? তার দীর্ঘ লড়াই এই গল্পের মধ্যে লুকিয়ে আছে। গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনার উন্মোচিত হবে। বাড়িতে এসে নিলয় তার ছোট মাকে বলে, ছোট মা, তুমি তো বলো আমার বাবা মা সবাই আছে, কিন্তু কোনো একটা কারণে তারা দূরে আছে। আজকে তোমাকে সত্যিটা বলতে হবে। কি সেই কারণ? কেন তারা আমার সাথে নেই? কি ঘটনা ঘটেছিল তোমাকে বলতে হবে ছোট মা। জানো, রেহানা আন্টি আমাকে বলেছে আমি নাকি বাবা মার অবৈধ সন্তান। পুতুল যে আত্মহত্যা করেছে তার জন্যও আমাকে দায়ী করেছে। চারিদিকে আমার নামে বদনাম করে বেড়াচ্ছে। আমি আর এখানে থাকতে চাই না, আমি অনেক দূরে চলে যাব। তুমি বলো না ছোট মা, কি এমন ঘটনা আছে আমার জীবনে যা তুমি এতদিন বলনি? আমি অনেকবার তোমার কাছ থেকে জানতে চেয়েছি, কিন্তু তুমি কখনোই বলনি। শুধু বলেছ ওরা কোনো কারণে দূরে আছে, দাদির উপর রেগে আছে, তাই ওরা আসছে না। কিন্তু আজকে তোমাকে সত্যিটা বলতেই হবে, তা না হলে এই বাড়িতে আমি থাকবো না। নিলয়ের কথা শুনে তার ছোট মা নীলিমা বেগম বলল, হ্যাঁ, আজকে আমি তোকে সব কথা বলবো। তবে তুই তোর মা বাবা অবৈধ সন্তান নয়, তাদের ভালোবাসার সন্তান তুই। তোর বাবা মা আলাদা হওয়ার পিছনে ওই সিরাজ খান আর রেহানা বেগম দায়ী। শোন, তবে সেই ঘটনা আজ থেকে 17 বছর আগে। তোর বয়স তখন 3 বছর। তুই কিন্তু আমার বিশ্বাসের মান রাখিস, আর তুই ওকে ওর পরিচয় কখনো বলবি না। তুই তোর পরিচয়ে ওকে মানুষ করবি। আমি তোমার কথা রাখতে পারবো না আপু। একদিন না একদিন তো সত্যিটা বলতেই হবে। এখন ওর বয়স কম, কিন্তু একদিন তো বড় হবে। তখন কি হবে? তখন এর কথা তখন বাবা যাবে। যদি সেরকম পরিস্থিতি আসে তবে তুই ওকে সত্য পরিচয় দিবি। এখন আমি আসি, আর তুই ওর খেয়াল রাখবি ইনশাআল্লাহ। বাস স্ট্যান্ডের কাছে এক বটবৃক্ষের তলায় বসে দুই রমণী একে অপরের সাথে একটা বাচ্চাকে নিয়ে আলোচনা করছে। একজন বলছে বাচ্চাটাকে দায়িত্ব নিতে আর পরিচয় গোপন রাখতে, আর একজন বলছে কদিন লুকিয়ে রাখবো। দেখা যাক তারা কার আলোচনা করছে। বাড়িতে এসে নীলিমা বেগম তার স্বামীকে বলল, দেখো, এই বাচ্চাটা আমার বান্ধবীর বাচ্চা। কিছুদিন আগে বান্ধবীর স্বামী বান্ধবীকে ছেড়ে চলে যায়। পাড়া প্রতিবেশীরা নানা কথা শোনায়। সেসব সহ্য করতে না পেরে আমার বান্ধবী আত্মহত্যা করে। সেই থেকে বাচ্চাটা ওর নানির কাছে ছিল, কিন্তু নানিও অসুস্থ, তাই বাচ্চাটার দায়িত্ব নিতে পারে না। আমি ঘটনার খবর পেয়ে বাড়িতে গিয়েছিলাম, আর বাচ্চাটাকে দেখে আমার খুব মায়া হয়। ও আমায় মা বলে কাঁদছিল, তাই আমি বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে আসি। ও আজ থেকে আমাদের সাথেই থাকবে। নীলিমা বেগমের কথা শুনে তার স্বামী মুজিবর চৌধুরী বলল, কিন্তু পরের বাচ্চা তুমি যদি মানুষ করো, অসুবিধে হবে না তো নীলিমা? অসুবিধা আবার কি? যদি ওর বাবা কোনোদিন দাবি করে? ও কখনো সন্ধান পাবে না। আমি আমাদের পরিচয় দিয়ে ওকে বড় করব। আজ থেকে ওই আমার সন্তান। আমার একটা নয়, আমার 2টো সন্তান। আমার ইচ্ছে ছিল ছেলে হবে, কিন্তু আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে। এবার ওর মাধ্যমে আমার ছেলের সব পূরণ হবে। নীলিমা বেগমের কথা শুনে তার স্বামী মুজিবর চৌধুরী বলে, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। ওকে আমাদের পরিচয়ে বড় করব। ছোট মা, আজকে স্কুলে মিতু আমার সাথে ঝগড়া করেছিল।
ছেলের কথা শুনে নীলিমা বেগম মেয়েকে বলে, মিতু, ভাইয়া কি বলছে? তুই নাকি ভাইয়ার সাথে ঝগড়া করেছিস? বেশ করেছি, আরও করব। ও আমার ভাইয়া হয় না। বারবার কেন ওকে ভাইয়া বলতে বলো? ওকে আমার ভালো লাগে না। ও কেন আমাদের বাড়িতে আছে? ওকে চলে যেতে বলো। মেয়ের কথা শুনে নীলিমা বেগম রেগে যায় আর মেয়েকে বলে, তোকে এই কথা কে বলেছে? নিশ্চয়ই তোর দাদি বলেছে। দাদির কথা শুনবি না। ও যদি ভালো হতো তাহলে এত বড় ঘটনা ঘটাতো না। সব তো ওর জন্যই হয়েছে। মায়ের বকুনি খেয়ে মিতু কাঁদতে কাঁদতে দাদির কাছে যায় আর দাদিকে গিয়ে বলে, দাদি, মা আমায় বকেছে। নাতনির কথা শুনে সাহেলা বেগম নাতনিকে বলে, কেন বকেছে? তুই কি করেছিস যে তোর মা তোকে বকেছে? ওই ছোট লোকটার সাথে ঝগড়া করা যাবে না। ওর সাথে ঝগড়া করলে মা আমাকে বকবে। তোমার কথা শুনতে বারণ করেছে। তুমি নাকি ভালো নাও। নাতনির কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সাহেলা বেগম সে রেগে নীলিমা বেগমের কাছে যায় আর বলে, পরের ছেলের জন্য তোমার কিসের এত দরদ? কে বলল নিলয় পরের ছেলে? ও আমার নিজের ছেলে। আমি ওকে গর্ভে ধরিনি তো কি হয়েছে? ও আমার নিজের সন্তান। দেখো, আমি চুপ করে আছি বলে এ নয় যে আমি কিছুই জানি না। তুমি আমার সংসারে অনেক ক্ষতি করেছ। কে বলেছে তোমাকে পরের ছেলেকে মানুষ করতে? আমি তোমাকে ছাড়বো না। তোমাকে তো তোমার কর্মের ফল আমি দিয়ে ছাড়বো। ভুল আমি করিনি, আপনি করেছেন। আর আপনার ভুলের জন্য আজকে দুটো মানুষের জীবন নষ্ট হয়ে গেল। পরে যখন জানতে পারবেন সত্যিটা কি, তখন আপনাকে আফসোস করতে হবে। ওদের যখন ঝগড়া হচ্ছিল পাশে দাঁড়িয়েছিল ছোট্ট নিলয়। ও তখন বলে, আমাকে নিয়ে তোমাদেরকে ঝগড়া করতে হবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর তোমাদের কাছে আসবো না। তুই কোথায় যাবি বাবা? এই বাড়িতে তোরই বাড়ি, তুই এই বাড়িতেই থাকবি। তারপর ছোট নিলয় তার দাদির কাছে গিয়ে বলে, দাদি, তুমি কেন আমায় দেখতে পারো না? আমি তোমার কি ক্ষতি করেছি? নিলয়ের কথা শুনে ওর দাদি সাহেলা বেগম রেগে যায় আর বলে, আমার চোখের সামনে থেকে চলে যাও। আমার কাছে একদম আসবি না। তোর মুখ আমি দেখতেও চাই না। তুই আসার পর থেকেই আমার সংসারে অশান্তি। তুই আমাদের সংসারের অভিশাপ। কথাটা বলে সাহেলা বেগম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। নিলয় ফুপিয়ে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সে বলে, আল্লাহ, আমি কি দোষ করেছি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি জানি না আমার বাবাকে মাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে নিয়ে নাও আর এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। নিলয় যখন কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল মিতু খুব হাসছিল। মিতু নীলিমা বেগম ও মুজিবর চৌধুরীর ছোট মেয়ে। তার বড় মেয়ে জরিনা শান্ত স্বভাবের হলেও মিতু খুব ছটফটে ও জেদি। সে নিলয়কে সহ্য করতে পারে না। নীলিমা বেগমের শাশুড়ি সাহেলা বেগম নিলয়কে দেখতে পারে না। নিলয় যখন এই সংসারে আসে তখন তার বয়স 3 বছর আর জরিনার 2 বছর, আর মিতু তখন জন্মায়নি। তার 3 বছর পর মৃত্যু হয়। নিলয় আর জরিনা সমবয়সী বলে ওদের মধ্যে সম্পর্কটা অনেক বন্ধুর মতো, কিন্তু মিতু নিলয়কে সহ্য করতে পারে না। মিতু সাহেলা বেগমের আদরের নাতনি। সাহেলা বেগমের স্বামীর 2টো বিয়ে হয়। প্রথম পক্ষের ছেলে পারভেজ। স্বামী যতদিন ছিল প্রথম পক্ষ ছেলেকে খুব ভালোবাসত, কিন্তু স্বামী মারা যাওয়ার পর থেকে সে তার বড় ছেলেকে সহ্য করতে পারত না। এদিকে পারভেজ চৌধুরী তার মামার বাড়ি থেকে কিছুটা সম্পত্তি পায়, যেটা পারভেজ চৌধুরীর নামে। সেলিনা বেগম অনেকবার বলেছে পারভেজকে তার কিছুটা সম্পত্তি ছোট ভাইয়ের নামে লিখে দিতে, কিন্তু তার স্বামী জসিম চৌধুরী রাজি হয়নি। পারভেজ চৌধুরীকে ওর বাবা বলে কোনোদিনও যেন এই সম্পত্তি কাউকে না দেয়, এতে কেবল ওর অধিকার, এটা ওর মামার বাড়ির সম্পত্তি। সাহেলা বেগম সে কারণে পারভেজ চৌধুরীকে সহ্য করতে পারে না। পারভেজ চৌধুরী স্কুলে পড়া শেষ করে খুব কম বয়সে রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। কোন কারণে সে রাজনীতি ছেড়ে দেয় এবং পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে অনেক দূরে চলে যায় আর ফিরে আসেনি। মাঝে মাঝে ভাইয়ের সাথে কথা বলে ফোন করে। অনেকটা মায়ের উপর অভিমান করে সে বাড়ি ছেড়েছে। তার ছোট ছেলে মুজিবুর একটা মেডিসিন কোম্পানিতে জব করে। সাহেলা বেগম কখনোই চায়নি নিলয় এই সংসারে থাকুক,
তাই সে সব সময় ষড়যন্ত্র করে। কিন্তু নীলিমা বেগম তার শাশুড়ির কথায় কান দেয় না। সে নিলয়কে যথেষ্ট ভালোবাসে। এমনকি মুজিবুর চৌধুরীও নিলয়কে পছন্দ করে। নিলয় যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তারপরেই নীলিমা বেগমের স্বামী অসুস্থ হয়ে পড়ে। তার ক্যান্সার ধরা পড়ে। অনেক চিকিৎসা করেও মুজিবুর চৌধুরীকে বাঁচানো যায়নি। এই ঘটনায় নীলিমা বেগম খুব ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে বড় ভাই পারভেজ চৌধুরী বাড়িতে আসে। তাকে দেখে শায়লা বেগম খুব ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, এতদিন পর তোর মনে পড়লো আমাদের কথা? তোর ভাই তো ছেড়ে চলে গেল। সে বাঁচতে চেয়েছিল, কিন্তু ওই কালনাগিনী ওকে বাঁচতে দিল না। স্বামী থেকেও পরের ছেলেকে ও বেশি ভালোবেসেছে। পারভেজ চৌধুরী তার মায়ের কথায় পাশে দাঁড়িয়ে থাকা নিলয়ের দিকে তাকালো। সে শুনেছে নিলয়ের কথা। তার ভাই ও ভাইয়ের বউ তার বান্ধবীর ছেলেকে মানুষ করছে। আজকে সে প্রথম দেখলো নিলয়কে। তার মনে একটা অনুভূতির সঞ্চার হলো, কিন্তু সেই মুহূর্তে সে সেটা প্রকাশ করলো না। তারপরও মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, এভাবে বলো না। আমি তোমাদের কাছে না থাকলেও আমি সবসময় তোমাদের খবর রাখি। আর তুমি নীলিমাকে দায়ী করো না। মজিবুরের আয়ু ছিল না, তাই সে চলে গেছে। এতে নীলিমার কোনো দোষ নেই। আর আমি নীলিমার মুখের থেকে শুনেছি ছেলেটা অসহায়, তাই নীলিমা তাকে মানুষ করছে। এতে নীলিমার কোথায় দোষ? ও তো ভালোই কাজ করেছে। ছেলের কথায় রেগে যায় শায়লা বেগম আর বলে, তুই চুপ কর, একদম এই ব্যাপারে কথা বলবি না। তোর আশকারায়তে ও এসব করেছে। আমাকে কোথাও পাঠিয়ে দে, আমি আর এই সংসারে থাকবো না। পারভেজ চৌধুরী জানে তার মা কষ্ট পেয়েছে। তার ভাইয়ের মৃত্যু হয়তো মা মেনে নিতে পারেনি, তাই সে কিছু আর বলল না। সবাইকে নিয়ে ভাইয়ের কবরের ব্যবস্থা করলো। রাতের বেলা নিলয় যখন নীলিমার সামনে বসে আছে, পারভেজ চৌধুরী রুমে ঢুকলো আর নীলিমা বেগমকে উদ্দেশ্য করে বলল, নীলিমা, আমি শুনেছিলাম তুমি আমার বান্ধবীর ছেলেকে মানুষ করছো। খুব ভালো করেছো। তারপর নিলয়কে উদ্দেশ্য করে বলল, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি সকাল থেকেই দেখছি তো তোমাকে। কেন জানি না তোমার প্রতি একটা মায়া অনুভব করছি। তা তুমি কিসে পড়ো? এবছর মাধ্যমিক দিয়েছি। দোয়া করি অনেক বড় হও। তারপর নীলিমাকে উদ্দেশ্য করে বলে, নীলিমা, পৃথিবীতে সবার সবাইকে ভালো লাগে না। মা হয়তো কোনো কারণে নিলয়কে পছন্দ করছে না, তাই হয়তো ওর বিষয়ে কটু কথা বলছে। তুমি খুব বিচক্ষণ মেয়ে, তুমি বুঝবে। আমার ভাই জীবনে একটা ভালো কাজ করেছে, ভালো একটা মেয়েকে তার সহধর্মিণী বানিয়েছে, তাই তুমি সব কিছু মানিয়ে চলতে পারবে। ভাই তো চলে গেছে, মা হয়তো খিটখিটে হয়ে পড়বে, তাই মায়ের কথায় কখনো গুরুত্ব দিবে না। সবাইকে নিয়ে চলতে হবে তোমাকে। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সংসারের সব মেম্বারও সমান হয় না। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। আর যদি কখনো কোনো অসুবিধা হয়, তুমি নিলয়কে আমার কাছে পাঠিয়ে দেবে। আর দোকানগুলো সব ভাড়া দিয়ে দাও। এখান থেকে তোমাদের ভালোভাবে সংসার চলবে। ভাইয়া, ওইসব তো আপনার সম্পত্তি, ওতে আমাদের কোনো অধিকার নেই। আপনার মামারা আপনাকে দিয়েছে, জায়গাটা আপনার নামে, আর দোকানগুলো আপনার টাকাতে হয়েছে। তা হয়েছে তো কি হবে? আমার বলে কিছু নেই, আমাদের বলো। এখন নিলয় ছোট, আর জেরিনা, মিতু, ওদের এখন তেমন বয়সও হয়নি, মেয়ের বয়স হয়েছে। তুমি একা মেয়ে মানুষ, কি করবে? 5টা দোকান ভাড়া দিয়ে দাও, এখান থেকে তোমার সংসার চলবে। বড় ভাসুরের কথা শুনে নীলিমা বেগম মাথা নেড়ে সম্মতি জানালো। তার কিছুদিন পর নীলিমা বেগম নিলয়কে বলল, তুই তো সব সময় আমাকে জিজ্ঞেস করতি তোর পরিচয় কি। আমি তোকে বড় বড়ই বলেছি তুই আমার বান্ধবীর ছেলে। তুই আমার বান্ধবীর ছেলে সত্যি, তবে তুই এই বাড়ির ছেলে। তোর দাদি তোকে যতই বকুক, তুই কিন্তু এই বাড়ি ছেড়ে যাবি না। তুই এখানেই থাকবি। একদিন তুই তোর অধিকার নিশ্চয়ই পাবি। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। ওপরে আল্লাহ আছে, সে সব কিছু জানবে। সত্যিটা একদিন সামনে আসবে। তুই শুধু ধৈর্য ধর বাবা, তোকে যে অনেক বড় হতে হবে। আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবি। কথাটা বলে নীলিমা বেগম নিলয়কে ধরে কেঁদে ওঠে। পুরো ঘটনা সে বলে না। মুজিবুর চৌধুরী মারা যাওয়ার পর সংসারে অনটন নেমে আসে।
পারভেজ চৌধুরী মামাদের দেয়া জায়গায় মুজিবুর চৌধুরীর 5টা দোকান ঘর করে। পারভেজ চৌধুরী টাকা থেকে তা হয়, কিন্তু সব দোকান তখনও ভাড়া দেওয়ার মতো লোক পাওয়া যায় না। মুজিবুর চৌধুরী আর নেই, তাই নীলিমা বেগমকে অনেক শক্ত হতে হয়। নীলিমা বেগম কিছু না বললেও নীলয় সেটা বুঝতে পারে। তখন সে সিদ্ধান্ত নেয় পড়াশোনার সাথে সাথে প্রাইভেট পড়াবে। ওদের বাড়ি থেকে কিছুটা দূরে খানবাড়ি। সেই বাড়ির ছেলে আশিক নীলয়কে খুব পছন্দ করে। একদিন আশিক নীলয়কে বলে, তুমি তো পারভেজদের বাড়িতে থাকো, আমি তোমাকে চিনি। পারভেজ আমার ভালো বন্ধু, কিন্তু এখন তার সঙ্গে আমার যোগাযোগ নেই। আমি শুনেছি তুমি নাকি মেধাবী স্টুডেন্ট, তাই আমার একটা মেয়ে আছে আর আমার ভাইয়ের মেয়ে আছে। ওই দুজনের জন্য আমি প্রাইভেট টিচার খুঁজছিলাম। আমি শুনেছি তুমি নাকি প্রাইভেট পড়াতে চাও, তাই বলছিলাম তুমি ওদের পড়াবে। একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন 9-এ পড়ে। আশিক খানের কথা শুনে নীলয় বলে, হ্যাঁ স্যার, আমি পড়াবো। কবে থেকে যেতে হবে বলুন? কাল থেকে এসো না, আমি বাড়ির ঠিকানা দিচ্ছি, তুমি ওইখানে চলে আসবে। ঠিক আছে স্যার। আমাকে স্যার বলতে হবে না, আমাকে চাচা বলে ডাকবে। আমি তো তোমার চাচারই বয়সী। স্যার, আমার এখনও কলেজ শেষ হয়নি। আমি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, তাই আমি সব দিন পড়াতে পারবো না। সপ্তাহে 3 দিন পড়াবো। ঠিক আছে বাবা, সমস্যা নেই। আজকে নীলয় পড়াতে এসেছে আশিক খানের বাড়িতে। নীলয়কে দেখে ভুরু কুচকায় আশিক খানের স্ত্রী রেহেনা বেগম আর বলে, তার মানে তুমি আজ থেকে সাদিয়াকে পড়াবে? হ্যাঁ ম্যাডাম। ওর বাবা আর কোথায় টিচার পেল না, শেষ পর্যন্ত তোমাকে ওদের পড়াশোনার দায়িত্ব দিল? কথাটা বলে রেহেনা বেগম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। আসলে নীলয়কে রেহেনা বেগম পছন্দ করে না। রেহেনা বেগম নীলয়ের দাদি শায়লা বেগমের বোনের মেয়ে। শায়লা বেগমের যেমন নীলয়কে পছন্দ করে না, রেহেনা বেগমও নীলয়কে পছন্দ করে না। আবার তার মেয়ের পড়ানোর দায়িত্ব দিয়েছে তার স্বামী সেই নীলয়কে, তাই সে খুব বিরক্ত হয়। আর রেহেনা বেগমের মেয়ে সাদিয়া আর তার দেওয়ারের মেয়ে পুতুল 2 বোনকে নীলয় পড়ায়। আশিক খান ও রেহেনা বেগমের মেয়ে সাদিয়ার বয়স এখন 14 বছর। সে ক্লাস 8-এ পড়ে। তার চাচাতো বোন পুতুল ক্লাস 9-এ পড়ে, সাদিয়ার থেকে 1 বছরের বড়। নীলয় ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো দেখব। যদি কোথাও বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা আমাকে বলবে, আর আমি যে হোমওয়ার্ক দেব সেগুলো অবশ্যই তোমরা করবে। আমি সপ্তাহে 3 দিন পড়াবো, যদি প্রয়োজন হয় আরেকদিন বেশি পড়াবো, কিন্তু আমার কথা শুনতে হবে। নীলয়ের কথা শুনে পুতুল বলল, ঠিক আছে স্যার, অসুবিধা নেই। রেহেনা বেগম নীলয়কে পছন্দ করে না, তাই সে তার স্বামী আশিককে বলে, দেখো, তুমি মেয়েদের পড়াবার জন্য যে প্রাইভেট টিচার দেখেছো, আমার কিন্তু তাকে পছন্দ নয়। তুমি অন্য মাস্টার দেখো। স্ত্রীর কথা শুনে আশিক খান বলল, তুমি কেন এই কথা বলছো? আমি নীলয়কে চিনি, খুব ভালো ছেলে, যথেষ্ট মেধাবী ছেলে। এলাকার প্রত্যেকটা মানুষ ওর প্রশংসা করে। আর তুমি কেন এই কথা বলছো? তার মানে তোমার শায়লা খালা তোমাকে বলেছে, তাই তুমি এই কথা বলছো? খালা কেন বলবে? আমি বলছি। তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলবে না। মেয়েদের চিন্তা তোমার থেকে আমার বেশি। ওদের যাতে ভালো হয় আমি সেই চেষ্টা করব। পুতুলের মা তো নেই, ওর দায়িত্ব আমার। সিরাজ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, ও কোনোদিন পুতুলের দিকে সেরকম নজর দেয় না। আজকাল দিনে ভালো সার পাওয়া যায় না। নীলয় খুব ভালো ছেলে, আশা করি ওর দায়িত্ব নিয়ে পড়বে। আর আমাদের সাদিয়া মাথা খুব কাঁচা, আমি নীলয়ের সাথে কথা বলেছি, ও ঠিক করে দেবে বলেছে। নীলয় পড়ানো শুরু করে। সাদিয়া আমাদের গল্পের নায়িকা, রেহেনা বেগম ও আশিক খানের মেয়ে। সিরাজ খান আশিক খানের ছোট ভাই, সে রাজনীতি করে। রেহেনা বেগমও রাজনীতির সাথে জড়িত, সে এলাকার কাউন্সিলর। তার দেওর তাকেই ভোটে দাঁড় করিয়ে জিতিয়েছে। সাদিয়া পড়াশোনা খুব ভালো, শুধু ম্যাথে একটু কম নাম্বার পায়। এভাবে একটা বছর নীলয় ওদের পড়ায়, প্রত্যেকে ভালো রেজাল্ট করে, তার পরের ক্লাসে ওঠে। নীলয় ইদানিং একটা বিষয় খেয়াল করে, সাদিয়া অন্য মনস্ক থাকে, পড়াশোনা ভালো মন দিতে পারে না। সাদিয়ার এই পরিবর্তন নীলয় মেনে নিতে পারে না। নীলয় খেয়াল করে পড়ার মাঝে মাঝে সাদিয়া তার দিকে তাকিয়ে দেখছে আর হাসছে। নীলয় খুব বিরক্ত হয়, তাকে জিজ্ঞেস করে, সাদিয়া, তোমার কি ব্যাপার বলো তো? আমি কখন থেকে খেয়াল করছি তুমি আমার দিকে তাকিয়ে আছো আর হাসছো। তুমি কিছু বলবে? না স্যার। ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে একটু সিরিয়াস থাকবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই বলবে। কোথাও কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো দিচ্ছি, তুমি এক্ষুনি করে আমাকে দেখাবে।
নিলয়ের কথায় সাদিয়া খুব বিরক্ত হলো। সেটা নিলয় খেয়াল করলো, তবু জোর করে তাকে অঙ্কগুলো করতে দিল। সাদিয়া অনেক কষ্টে অঙ্কগুলো করে। নিলয় দেখে তার সব কটা অঙ্ক ভুল হয়েছে। নিলয় বলে, কি হয়েছে সাদিয়া তোমার? তুমি যথেষ্ট পড়াশোনায় ভালো ছিলে, এখন কেন এত অন্যমনস্ক? কোনো সমস্যা তোমার? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? স্যার পুতুল আপু বলছিল। সাথে সাথে পুতুল সাদিয়াকে থামিয়ে দিয়ে বলে, আমি কিছু বলিনি, তুই আমার নাম বলবি না। ওদের কথা কিছু বুঝতে পারে না নিলয়। সে পুতুলকে বলে, পুতুল, তুমি তো ক্লাস 10-এ পড়ো, মাধ্যমিক দেবে, তাই তোমাকে বলছি। আমার কাছে পড়তে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তো বলতে পারো, তাহলে কাল থেকে আমি আর আসবো না। স্যার আপনাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আপনি তো ভালো পড়েন, টিচার হিসেবে আপনি খুবই ভালো। একটা কথা ছিল, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি বলতে পারি যেটা আমি সাদিয়াকে বলেছিলাম বলার জন্য। আপনি আমার পরিবারকে বলবেন না? অত বনিতা করতে হবে না, কি বলবে বলো। আমার এক ভাইয়া আছে, সে কলেজে পড়ে, সে খুব ভালো স্টুডেন্ট, কেমিস্ট্রি অনার্স করছে। ও গরিবের ছেলে, ওর কোনো টিচার নেই, ও আপনাকে চেনে। ও বলেছিল আপনি যদি ওকে একটু হেল্প করেন তাহলে ভালো হয়। আপনি তো কেমিস্ট্রিতে অনার্স করছেন, ফাইনাল ইয়ারের ছাত্র, ওকে যদি পড়ান তাহলে খুব ভালো হয়। আমি ওকে বলেছি আমি স্যারের সাথে কথা বলবো। স্যার ওর বাবা নেই, বিধবা মা আর দুটো ছোট ছোট বোন, তাই বলছিলাম স্যার। পুতুলের মুখ থেকে এই কথা শুনে নিলয় বলল, ঠিক আছে, ওকে আসতে বলবে, আমার কোনো অসুবিধা নেই, আর টাকা দিতে হবে না, আমি ওকে এমনি পড়াবো। তার পরের দিন পুতুল ইকবালের সাথে দেখা করে আর বলে, ইকবাল, আমি স্যারের সাথে কথা বলেছি, স্যারের কোনো অসুবিধা নেই, তুমি কাল থেকে পড়তে যাবে। আসলে পুতুল ও ইকবালের রিলেশন চলছে। ইকবাল গরিবের ছেলে, কিন্তু পুতুল তাকে খুব ভালোবাসে। এই সম্পর্কটা একমাত্র সাদিয়া জানে, আর কেউ জানে না। পুতুলের বাবা রাজনীতি করে, সে এলাকার দাপটে নেতা, এলাকার সবাই তাকে সমীহ করে চলে। তার পরের দিন থেকে ইকবাল নিলয়ের কাছে পড়তে আসে। ইকবালকে দেখে রেহেনা বেগমের ভালো লাগে না। সে নিলয়কে বলে, নিলয়, তুমি এটা ঠিক কাজ করলে না। ইকবাল গরিবের ছেলে, ওর কি ক্ষমতা আছে আমাদের মেয়েদের সাথে একসাথে পড়ার? রেহেনা বেগমের কথা শুনে নিলয় বলল, ম্যাডাম আপনি কি বলছেন? ইকবাল ভালো ছেলে, গরিব তো কি হয়েছে? গরিব বলে কি বড় লোকের সাথে পড়বার অধিকার নেই? ওর মেধাকে গরিব বলে অপমান করা উচিত নয়। আমিও গরিবের ছেলে, তা বলে কি আমি ভালো কলেজে পড়বো না, বড়লোক ছেলেদের সাথে মিশবো না? এটা কখনো হতে পারে না। আমার যেমন স্বপ্ন আছে কিছু করার, ওরও তো আছে। সেখানে গরিব বড়লোক আসছে কেন? আপনাকে চিন্তা করতে হবে না, আমি ইকবালকে পড়াবো, তার জন্য আপনার মেয়েদের ক্ষতি হবে না। আমার সময় নেই, না হলে ওকে আমি আলাদা করেই পড়াতাম। ঠিক আছে, তুমি পড়াও। যদি আমার মেয়েদের কোনো ক্ষতি হয় তার সব দায় কিন্তু তোমাকে নিতে হবে। কি ক্ষতি হবে ম্যাডাম? আমি ঠিক বুঝলাম না। রেহেনা বেগম কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে কলেজে নিলয়ের বান্ধবী নিধি নিলয়কে বলে, নিলয়, সামনে কলেজের ইলেকশন আছে, তুই দাঁড়িয়ে যা। তুই কি বলছিস নিধি? আমার দ্বারা এসব হবে না। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা থাকবো তোর সাথে, আমি আছি, মজিদ আছে, সাহারা আছে, আমরা তোকে সাহায্য করব। তামিম বড্ড বাড়াবাড়ি করেছে, ওকে এবার ইলেকশনে যেভাবেই হোক হারাতে হবে। কলেজে অনেক ছেলে মেয়ে তোকে পছন্দ করে, কিছু স্যারের তোকে ভালোবাসে, তাই বলছিলাম তুই দাঁড়িয়ে যা, দেখবি ঠিক জিতে যাবি। দেখ নিধি, আমাকে এসবে জড়াস না, এসব রাজনীতি আমার দ্বারা হবে না। আমি গরিব, খেটে খাওয়া ছেলে, আমাকে পরিশ্রম করে আমার স্বপ্ন পূরণ করতে হবে। এসব রাজনীতিতে গিয়ে আমার কেরিয়ার নষ্ট করতে চাই না। আমি শুনেছি তুই অনেক গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াস, মানুষের ভালো করার তোর মধ্যে একটা ইচ্ছা আছে, অনেকে তোকে খুব পছন্দ করে, তাই বলছিলাম এই সুযোগ হাতছাড়া করিস না। রাজনীতি খারাপ জিনিস নয়, আজকে তামিমের জায়গায় তুই থাকলে আমাদের কলেজে অনেক উপকার হতো। তামিম কলেজের বদনাম করছে, জুনিয়রদের র্যাগিং করে, কলেজের নেশার জিনিস আনে, প্রত্যেকটা ছেলে মেয়ের ফিউচারটা নষ্ট করে দিচ্ছে। তাই তোকে বলছিলাম, হয়তো আজকের সমস্যা আছে, কিন্তু ভবিষ্যতে এমন একদিন আসবে তুই নিজ থেকে রাজনীতিতে আসবি, দেখবি আমার কথাটা একদিন মিলে যাবে। তাই বলছি
তুই ভোটে দাঁড়িয়ে যা, ভয় পাস না, আমরা সবাই তোকে সাহায্য করব। বিশ্বাস কর, তোর কাছ থেকে কেউ সরে যাবে না, তোকে আমরা সবাই সাহায্য করব। নিধির কথা শুনে নিলয় কিছুক্ষণ চুপ করে বসে থাকে। সেটা দেখে নিধি বলে, কিরে, কি ভাবছিস? ইলেকশন তো এখনো দেরি আছে, আমাকে কিছুদিন সময় দে, তারপর আমি তাদের বলবো। আর এবছর আমাদের ফাইনাল সেমিস্টার, তারপরে তো আমরা সবাই চলে যাব কলেজ থেকে। তাই তার আগে কলেজে কিছু করে যেতে চাই, পরবর্তীতে যারা আসবে তারা যেন আমাদেরকে মনে রাখে। তার মানে তুই দাঁড়াচ্ছিস? এটাই ফাইনাল। খুব খুশি হলাম রে। এই খুশিতে আজকে তোদেরকে আমি ট্রিট দেব, যত টাকা লাগে আমি খাওয়াবো। অত আনন্দে লাফালাফি করতে হবে না, আমি কিন্তু এখনো কিছু বলিনি। আমি শুধু বলেছি আমাকে সময় দে। আর তুই যেভাবে লাফালাফি করছিস মনে হচ্ছে এখনই ভোট হয়ে গেছে আর আমিও জিতে গেছি। ওকে দোস্ত, কিছু বলছি না, তবে তুই বিষয়টা নিয়ে ভাব কেমন। আজকে পড়াতে এসে নিলয় একটা বিষয় খেয়াল করলো, ইকবালের সাথে পুতুলের নিশ্চয়ই কিছু আছে। সে জিনিসটা দেখার পর চুপ থাকলো। সে কিছু না বলে পড়িয়ে বাড়ি চলে গেল। হঠাৎ একদিন সে দেখলো পুতুল আর ইকবাল একটা গাছতলায় বসে কথা বলছে, আর তারা খুব ক্লোজ অবস্থায় ছিল। তারা এতটাই মগ্ন ছিল যে তারা নিলয়কে খেয়াল করেনি। নিলয় বুঝতে পারলো নিশ্চয়ই কিছু চলছে ওদের মধ্যে। নিলয় কিছু না বলে সেখান থেকে চলে গেল। এদিকে সাদিয়া পুতুলকে বলছে, পুতুল আপু, তুই ইকবাল ভাইয়ের সাথে কথা বলেছিস? কথা বলেছি, তবে ওই ব্যাপারটা নিয়ে কিছু বলা হয়নি। তুই বলে দেখবি, আজকে আমি আমার ক্রাশকে প্রপোজ করব, যা বলে বলবে। না, এখন নয়, পরে। পরে আবার কবে একদিন? তুই তো তোর বয়ফ্রেন্ড পেয়ে গেছিস, আমি করলে দোষ কোথায়? আমার বান্ধবী সানিয়া, সেও নতুন বয়ফ্রেন্ড পেয়েছে। আমি তো স্যারকে ছাড়া কিছু ভাবতেই পারি না। যেদিন প্রথম দেখি সেদিন তো আমি ওর প্রেমে পড়ে গেছি। স্যার ওই রকম নয়, তোকে অপেক্ষা করতে হবে। তুই আরো বড় হ, তখন স্যার নিজে থেকে তোকে বলবে। নিজে থেকে বলবে না, ওই ব্যাটার সমস্যা আছে, দেখিস না সবসময় গম্ভীর লুক নিয়ে বসে থাকে। সাদিয়া নিলয়কে পছন্দ করে, সে অনেকবার বলতে গিয়েও বলতে পারেনি। এদিকে পুতুলের সাথে ইকবালের প্রেম চলছে। সাদিয়ার এখন কম বয়স, সে ভালো মন্দ কিছু বোঝে না। তার বান্ধবীদের সবারই বয়ফ্রেন্ড আছে, ওর নেই। ওর আবার সেরকম কাউকে ভালোও লাগেনি। তারপর যখন নিলয়কে দেখে ওর পছন্দ হয়ে যায়, কিন্তু সে কথাটা তার পুতুল আপুকে বলে দেয়। পুতুল কাউকে বলতে নিষেধ করে, যেহেতু স্যার হয়। তারপর তার মা রেহেনা বেগম নিলয়কে পছন্দ করে না, কিন্তু নিলয় টিচার হিসেবে খুবই ভালো। পুতুল জানে স্যার যা বলে দেয় অনেক সময় পরীক্ষায় সেটাই পড়ে, এবং স্যার খুব দায়িত্ব নিয়ে সবাইকে পড়ায়। তাই পুতুল বারণ করেছে সাদিয়াকে, কিন্তু সাদিয়ার বয়স কম, সে ভালো মন্দ বোঝে না। বারণ করা সত্ত্বেও সে একটা কাজ করে ফেলে। নিলয় যখন পড়ানো শেষে বাড়ি যাচ্ছে, ঠিক তখন সাদিয়া অঙ্ক খাতার ভেতর একটা লাভ লেটার লিখে নিলয়কে বলল, স্যার স্কুল থেকে অনেকগুলো অঙ্ক দিয়েছিল, আমি অঙ্কগুলো করেছি, একটু বাড়ি গিয়ে দেখে নেবেন সব অঙ্ক ঠিক আছে কিনা। ঠিক আছে, তুমি আমাকে খাতাটা দাও, আমি বাড়িতে গিয়ে দেখে নেব। আমারও তাড়া আছে, আজকে আমাদের কলেজে যেতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। বাড়িতে এসে নিলয় খাতাটা রেখে দেয়। তারপর সেই কলেজে চলে যায়। কলেজে তামিম খান নিলয়কে বলছে, নিলয়, আমি শুনলাম তুই নাকি আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিস। তোর সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা নেই, সেখানে তুই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিস। নিলয় কিছু বলে না। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা জরিনা বলে, কলেজ কি তোমার বাবার একা নাকি যে তুমি একা রাজত্ব করবে? জরিনার এই কথায় তামিম রেগে যায় আর বলে, ওই তোর বোনের খুব কথা হয়েছে, আমার বাপ তুলে কথা বলছে, ওর ডান হাতটার ব্যবস্থা করছি। আর তোকে বললাম যদি তুই বাঁচতে চাস আমার সাথে লড়াই করতে আসবি না, তুই এখন জানিস না আমি কি জিনিস। হুমকি দিয়ে তামিম তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। জরিনা নিলয়কে বলে, ভাইয়া তুই কিছু বললি না? এখনো সময় হয়নি তাই বলিনি, তবে তুই এসব ব্যাপারে থাকবি না, তুই বড় হয়েছিস। ছোট মা তোর জন্য খুবই চিন্তা করে। তোকে যদি কেউ কিছু বলে আমি সহ্য করতে পারি না, এমনকি মিতু দাদি ওরা যদি কিছু বলে আমার খুব কষ্ট হয়। ছোটবেলায় আমরা দুজনে একসাথে মানুষ হয়েছি, তাই তোকে কেউ কষ্ট দিলে আমারও তো কষ্ট হবে, সেটাই তো স্বাভাবিক। তবে আমার মতে ভাইয়া তুই ভোটে দাঁড়াতে পারিস। নিধি আপু বলছিল তোকে যেভাবেই হোক ভোটে দাঁড় করাবে। বাড়িতে এসে নিলয় সাদিয়ার অঙ্কের খাতা বের করে, সাথে সাথে সেখানে একটা লেটার পায়।
লেটারের ওপর একটা লাভ চিহ্ন লেখা, সেখানে লেখা সাদিয়া প্লাস নিলয়, আর ব্র্যাকেটে লেখা প্লিজ না করো না। নিলয় বুঝতে পারে সাদিয়া কি বলতে চাইছে। তারপরের দিন নিলয় পড়াতে গেলে সাদিয়া বলে, স্যার আমার অঙ্কগুলো দেখেছেন? ঠিক আছে? হ্যাঁ, তবে যেগুলো ভুল করেছিলি সেগুলো ঠিক করে দিয়েছি। অঙ্কগুলো সোজা ছিল, তুমি একটু চেষ্টা করলেই পারতে। পড়াশোনায় ফাঁকি দেওয়াটা ঠিক নয়। এখন বয়স কম, বুঝতে পারবে না, একদিন সময় আসবে, দেখবে তখন আফসোস করবে। নিলয়ের কথায় সাদিয়া মুখ ভিঞ্চি দেয় আর মনে মনে বলে, এসেছে বিদ্যাসাগর, আবার জ্ঞান দিচ্ছে। একে আমি জ্বালাই জ্বলছি, তা না করে এখানে জ্ঞান দিতে এসেছে। সাদিয়ার মুখের দিকে তাকিয়ে নিলয় সব বুঝতে পারে। সে সেদিন পড়িয়ে বাড়ি চলে যায়। সাদিয়া রুমে এসে তার খাতাটা খুলে দেখে একটা ছোট চিরকুটে লেখা কাগজ। সেখানে নিলয় বলছে, এখন বয়স কম, আবেগে ভাসছ, যখন সময় হবে এর উত্তর পেয়ে যাবে। মন দিয়ে পড়াশোনা করবে। আমি তোমার সিনিয়র, সুতরাং আমাকে রেসপেক্ট করে কথা বলবে। দ্বিতীয়বার তুমি এই ভুল করবে না। যদি করো আমি আর তোমাকে পড়াবো না। তারপর তোমার বাবা মাকে বলতে বাধ্য হব। সাদিয়া চিঠি পড়ে ভয় পেয়ে যায়। সে তার মাকে খুব ভয় পায়। এদিকে পুতুলের বাবা একদিন পুতুলকে ইকবালের সাথে কথা বলতে দেখেছে। সে বাড়িতে এসে পুতুলকে বলে, পুতুল, আজকে রাস্তায় তোকে দেখলাম একটা ছেলের সাথে গল্প করছিস। ছেলেটা কে রে? সিরাজের কথায় পুতুল ভয় পেয়ে যায়। সে বলে, কই বাবা, কখন? আমি তো কারোর সাথে কথা বলিনি। তুমি কার সাথে দেখেছো? আমাকে কোথায় দেখেছো? আজকে ঝিলের পাশে যে পার্ক আছে ওখানে দেখেছি। বাবা, আমার সামনে টেস্ট পরীক্ষা, আমি এখন পরীক্ষায় ব্যস্ত। আমি তো বাইরে যাইনি, এমনকি স্কুল পর্যন্ত যাইনি। তুমি অন্য কাউকে দেখেছো। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম, তবে তুই আমাকে চিনিস তো। যদি কখনো কিছু দেখি, তুই আমার মেয়ে হলেও আমি কিন্তু তোকে ছাড়বো না। সিরাজ এই কথা বললেও পুতুলের গতিবিধির ওপর নজর রাখলো। আর একদিন তা সত্যি হলো। সেদিন সিরাজ বাড়িতেই ছিল। যে রুমে ওরা পড়তো সেখানে সিরাজ ইকবালকে দেখলো। সিরাজ রেহনা বেগমকে বলল, ভাবি, এই ছেলেটাই তাহলে এখানে পড়ে? হ্যাঁ, আর ওদের মাস্টারকে চিনো? মুজিবরদের বাড়িতে দেখেছি। নিলয় না কি নাম? হ্যাঁ, জানো ওকে? জানি না, তুমি জানো? হ্যাঁ জানি, ও আমাদের শত্রু পারভেজ চৌধুরীর সন্তান। রেহনা বেগমের কথায় সিরাজ খান চমকে উঠল আর বলল, কি বললে তুমি? ও পারভেজের ছেলে? তুমি কি করে জানলে? শায়লা খালা বলেছে। যখন মুজিবুরের খুব অসুস্থ হয়ে পড়ে তখন নাকি নীলিমা মুজিবরকে এ কথাটা বলেছে। ওর নাকি বলা নিষেধ আছে, তাই কখনো কাউকে বলেনি। মুজিবুর যখন জানতে চেয়েছিল তখন ও সত্যিটা বলে, আর সেটা শায়লা খালা পাশ থেকে শুনে, আর খালাই আমাকে বলেছে। তার মানে পারভেজ লিপির সাথে ভালো রকমই নোংরামি করেছে। এখনো কোথায় আছে কে জানে। লিপির বাবা বলেছিল লিপি নাকি কি কাজ করে বান্ধবীর কাছ থেকে। তার মানে এটা একটা অন্য গল্প। ঠিক আছে, পারভেজ যদি কখনো আসে আমি কিন্তু ওকে ছাড়বো না। ও আমাকে অনেক ক্ষতি করেছে। ওর কারণে নাতাশা পুতুলকে রেখে আমাকে ছেড়ে চলে গেছে। ও শুধু তোমার ক্ষতি করেছে, আমার করেনি। ওর জন্য আশিক আমাকে নিয়ে চলে গিয়েছিল। আমি দীর্ঘদিন তোমাকে ছাড়া ছিলাম, আর তার ফাঁকে তুমি বিয়ে করলে, পুতুলকে জন্ম দিলে। আমি পুতুলের জন্ম দিয়েছি, তুমিও তো সাদিয়ার জন্ম দিয়েছো, তাহলে কার কথা বলছো? এইসব নিয়ে আমাদের ঝগড়া করলে চলবে না। পারভেজকে না পেলে ওর ছেলে তো আছে, ওকে শাস্তি দিব। কি করবে কি তুমি? সময় হবে, সব জানতে পারবে। আমি এলাকার কাউন্সিলর, আমার ক্ষমতা জানো তো? কাউন্সিলর আমার দৌলতেই হয়েছ, কিন্তু আমার ভাইকে বোকা বানানোর ক্ষমতা তোমার ভালোই আছে। সবই তো ঠিক ছিল, মাঝখানে পারভেজ ঢুকে পড়ে গন্ডগোল করে দিল। তা না হলে আমি আর নাতাশাকে বিয়ে করতাম না, আর পুতুলও আসতো না। এলাকার লোকও আমার নামে কেউ কিছু বলতেও পারতো না। শুধু পারভেজের জন্য আমারটা হয়ে গেল, যে আমার চরিত্রে দোষ আছে। তাই আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, যেটা বারবার আমাকে রাজনীতিতে প্রভাব ফেলেছে। এর কিছুদিন পর পুতুলের পরীক্ষা থাকায় সে ব্যস্ত হয়ে যায়। তারই মাঝে একটা পুকুরে ইকবালের লাশ পাওয়া যায়। ইকবাল খুব গরিবের ছেলে ছিল। ওই ছিল একমাত্র পরিবারের ভরসা।
ছেলের মৃত্যুতে ওর মা খুব ভেঙে পড়ে। এলাকার লোক ইকবালকে খুব ভালোবাসত। পুলিশ আসে, লাশ নিয়ে যায়। সেখানে ইকবালের পকেটে যে ফোন পাওয়া যায়, লাস্ট কল ছিল নিলয়কে। পুলিশ নিলয়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ঘটনার কথা সবাই জেনে যায়। পুলিশ অফিসার সাজিদ খান নিলয়কে জিজ্ঞেস করে, আপনি কি এই লাশটাকে চেনেন? নিলয় লাশটার দিকে তাকিয়ে দেখে বিভৎসভাবে ছেলেটাকে মেরেছে। নিলয় কিছুক্ষণ থম মেরে বসে থাকে। পুলিশ অফিসার পুনরায় তাকে জিজ্ঞেস করলে নিলয় বলে, হ্যাঁ স্যার, আমি ওকে চিনি, ওর নাম ইকবাল, ও আমারই ছাত্র। লাস্ট কল আপনাকে করেছিল? হ্যাঁ, আজ সকালে আমায় ফোন করেছিল। আসলে কালকে পড়ানোর ডেট ছিল, আমি পড়াবো কিনা ও জানতে চাইছিল। আপনারা তো দুজনে একই কলেজে পড়েন? হ্যাঁ স্যার, আমি ফাইনাল অনার্সের ছাত্র, আর ওরা ফার্স্ট ইয়ারের দুজনই কেমিস্ট্রির ছাত্র। ওর কথা আমার ছাত্রী পুতুল বলেছিল, আমি যদি ওকে হেল্প করি। আমি বলেছিলাম সমস্যা হবে না, হেল্প করবো, সেই জন্য আমি ওকে আসতে বলেছিলাম। আমি যেখানে টিউশনি পড়াতাম ও সেখানে পড়তে যেত, এতে আমার সুবিধে হতো, আমি ওর সাথে আলোচনা করতে পারতাম, যেহেতু দুজনের সাবজেক্ট একই ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করে নিলয়কে ছেড়ে দেয়। নিলয় বাড়িতে এলে তার দাদি শায়লা বেগম বলে, একজন জেল ফেরত আসামি আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর এই পাপ মুখ কাউকে দেখাবি না। কথাটা শুনে নীলিমা বেগম সেখানে ছুটে আসে আর তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, মা, আপনি কি বলছেন? ও তো কিছু করেনি, পুলিশ শুধু জিজ্ঞাসা করার জন্য নিয়ে গেছে। তুই ওর হয়ে দালালি করবি না, আমার মনে হচ্ছে ওই খুন করেছে। শায়লা বেগমের কথা শুনে নিলয় আর নিজেকে স্থির রাখতে পারে না। সে বলে, দাদি তুমি কি বলছো? আমি ইকবালকে খুন করব? আমি ভাবতেও পারি না। ইকবাল আমার ছোট ভাই ছিল, ওকে আমি ভালোবাসতাম। ওর মৃত্যুতে আমারও খুব কষ্ট হচ্ছে। ন্যাকামো করিস না, তুই সব করতে পারিস। তখন পাশ থেকে নীলিমা বেগম বলে, ওর সাথে কথা বলতে হবে না, তুই ভিতরে আয়। তারপরের দিন নিলয় পড়াতে গেলে রেহেনা বেগম নিলয়কে বলে, তোমাকে আর আমাদের বাড়িতে আসতে হবে না, আমার মেয়েরা তোমার কাছে আর পড়বে না। তারপর রেহেনা বেগম নিলয়কে বাজে কথা বলা শুরু করে, বলে ও নাকি বাবা মার অবৈধ সন্তান। কথাটা শুনে নিলয়ের খুব কষ্ট হয়। সে মেনে নিতে পারে না রেহেনা বেগমের এই কথা। নিলয় কিছু না বলে সেখান থেকে চলে যায়। তার কিছুদিন পর পুতুল আত্মহত্যা করে পুলিশ লাশ নিয়ে যায়। পোস্টমর্টম করে পুলিশ জানতে পারে পুতুল 2 মাসের প্রেগনেন্ট। রেহেনা বেগম তার দেওর সিরাজকে বলে, এই কাজ নিলয় করেছে, ওই পুতুলকে ইকবালের সাথে মেলামেশার সুযোগ করে দিয়েছে। তুমি ব্যবস্থা নাও ওর বিরুদ্ধে, তুমি রাজনীতি করো, তোমার অনেক ক্ষমতা, তাই ওকে আর ছেড়ে দিও না, ও তোমার মেয়ের ক্ষতি করেছে। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়ে সিরাজ খান। সে তার মেয়েকে খুব ভালোবাসত। সে ভাবতে পারেনি তার মেয়ে এভাবে আত্মহত্যা করবে। সিরাজ খান কিছু না বললেও কিন্তু রেহেনা বেগম এলাকার সকলকে বলে বেড়াতে থাকে নিলয়ের সম্পর্কে। চারিদিকে নিলয়ের বদনাম করতে থাকে। এতে এলাকার লোক নিলয়কে অপমান করতে থাকে। ওর জন্যই নাকি একটা নিষ্পাপ মেয়ে আত্মহত্যা করেছে। নিলয় এই ঘটনায় খুব অপমানিত বোধ করে, ভেঙে পড়ে। নীলিমা বেগমকে বলে, ছোট মা, আমি আর এখানে থাকবো না। আমায় সবাই খারাপ নজরে দেখছে। আমি যে কাজ করিনি সেই কাজে আমাকে অভিযুক্ত করা হচ্ছে, আমার নামে মিথ্যে বদনাম করা হচ্ছে। ইকবাল খুন হলে আমাকে পুলিশ জিজ্ঞেস করার জন্য নিয়ে গেল আমাকে। পুলিশ কোনো তথ্য না পেয়ে আমাকে ছেড়ে দিল। তারপর পুতুল আত্মহত্যা করলো। ওই রেহানা বেগম তার জন্য আমাকে দায়ী করছে। আমার ভালো লাগছে না, আমি এখানে থাকতে চাই না। এত অপমান নিয়ে আমি আর বাঁচতে চাই না ছোট মা। নিলয়ের থমথমে মুখের দিকে তাকিয়ে নীলিমা বেগমের কষ্ট হলো। সে তখন বলল, তুইও তোর বাবার মতো মুখ লুকিয়ে চলে যাবি? ও তো অপরাধ না করেও অপরাধীর মতো লুকিয়ে আছে, আর যারা দোষ করলো, ওর ক্ষতি করলো, তারা দিব্যি রাম বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেরা নোংরামি করে বেড়াচ্ছে আর অন্যকে খারাপ বলছে। তুই তোর বাবার মতো ভুল করবি না। নীলিমা বেগমের কথা নিলয় কিছু বুঝতে পারল না। সে বলল, তুমি কি বলছো ছোট মা? আমিও তোমার কথা বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম আমি তোকে এখন কিছু বলবো না, তুই আগে তোর পড়াশোনা কমপ্লিট কর, তারপর তোকে বলবো। কিন্তু সেই সময় হয়তো আমি পারবো না, তার আগে তোকে সত্যিটা জানতে হবে। ছোট মা, কি সেই সত্য? আমি জেরিনার মুখে শুনেছি তোকে কলেজে ভোটে দাঁড়াতে বলেছে, তুই ভোটে দাঁড়াবি।
কলেজ থেকে শুরু হবে তোর রাজনীতি জীবন। তোর বাবা একদিন সব কিছু ছেড়ে দিয়ে মিথ্যা অপবাদ নিয়ে চলে গিয়েছিল। তোকে তো আমি যেতে দেব না, তোকে জয়ী হতে হবে নিলয়। আমাকে কলেজের ছেলেমেয়েরা খারাপ চোখে দেখছে, এই এলাকার লোক কেউ আমায় সম্মান দিচ্ছে না। আমি খুব কষ্টের মধ্যে আছি। আমি কি করব ছোট মা, তুমি বলে দাও। তুই আমাকে কথা দে, আমি যা বলবো তাই শুনবি। আর কখনো বাবা মাকে অভিযুক্ত করবি না, ওদের কোনো দোষ নেই, ওদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। তারপর নীলিমা বেগম নিলয়কে সব বলতে থাকে। আমার যে বড় ভাসুর পারভেজ চৌধুরী, ও তোর বাবা, আর তুই এই বাড়ির ছেলে। নীলিমা বেগমের কথায় নিলয় যেন আকাশ থেকে পড়ে। সে বলে, তুমি কি বলছো ছোট মা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তারপর নীলিমা বেগমকে উদ্দেশ্য করে বলে, তার মানে সেদিন যে আঙ্কেলটা এসেছিল সেই আমার বাবা? হ্যাঁ নিলয়, আমি এখন শুধু তোকে এটুকু বললাম, আর কিছু বলা সম্ভব নয়। তোকে এইখানে থাকতে হবে না। আমি বুঝতে পারছি তোর দাদি হয় তোদের আর দাদি হয় ওদের বলে দিয়েছে, তাই ওরা ষড়যন্ত্র করছে। তুই তোর বাবার কাছে চলে যা, আমি সব পরে বুঝিয়ে বলবো। তোর বাবাকে আর মাকে রাজনীতি ভুরি করা হয়েছিল, ওদেরকে অভিযুক্ত করা হয়েছিল। ওদের ভালোবাসার পবিত্র ছিল, কিন্তু এই সমাজ আর এই সমাজের লোকেরা ওদের সম্মান দেয়নি। তোর যে নানি ও তোর বাবার সৎ মা, ও আর রেহানা বেগম আর দেওর, এরা তিনজনে জড়িত। তুই এখানে থাকিস আর না থাকিস, কলেজ ইলেকশনে দাঁড়াবি, আর তোকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। অবশ্যই তুই রাজনীতি করবি। সিরাজ খান আর রেহানা বেগম তোর বাবার অনেক ক্ষতি করেছে, তোর মাকে তোর বাবার থেকে আলাদা করেছে, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি করেছে। সবটাই করেছে সিরাজ খান আর রেহানা বেগম তাদের পাওয়ার খাটিয়ে। সেই ক্ষমতা দেখিয়ে তোর নামে মিথ্যা বদনাম দিচ্ছে। তুই ওদের দেখিয়ে দে তুইও পারিস। মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে শেখ, আর তোর বাবা মাকে এক কর। এটাই ছেলে হিসেবে তোর কর্তব্য। আর ওদেরকে শাস্তি দিতে হলে তোকে রাজনীতি করতে হবে। তোকে মানুষকে, আর ওই মানুষই তোকে নির্বাচনে জয়ী করবে। তারপর তুই পাওয়ার মানে তোর হাতে ক্ষমতা থাকবে, আর তা না হলে কিছু করতে পারবি না। এতক্ষণ নিলয় নীলিমা বেগমের মুখ থেকে সবকিছু শুনল। বর্তমান নীলিমা বেগম আর কিছু বলে না। নিলয় বুঝতে পারে কিছু রহস্য আছে, যেভাবেই হোক তাকে রহস্য উত্থাপন করতেই হবে। কে তার বাবা মার ক্ষতি করলো, কেন তাদের আলাদা করলো, কে অভিযুক্ত করেছিল তার বাবাকে, তার বাবা কেন রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, তার কারণ জানতে হবে। সে তার ছোটো মার কাছ থেকে তার বাবার ঠিকানা নিল, কিন্তু সে এখন বাবার কাছে যাবে না বলে মন স্থির করলো। আর ছোটো মাকে বলল, আমি যে সব জেনে গেছি, উনি আমার বাবা, এটা তুমি আমাকে বলবে না। আমি হঠাৎ করে বাবার কাছে যাব, তার আগে আমাকে কলেজে ইলেকশন লড়তে হবে। আমি এখন কলেজের হোস্টেলে থাকবো, তারপর আমি আলাদা বাড়ি ভাড়া নেব। রাজনীতিতে সাফল্য পেলে তবে আমি বাবার মুখোমুখি হব। তার আগে ইলেকশন লড়তে হবে, কলেজ থেকে শুরু হবে আমার রাজনীতির হাতে খড়ি। তারপর আমি রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াবো। তাই হবে নিলয়, আমি তোর বাবাকে কিছু বলবো না। তুই রাজনীতি কর, আর রাজনীতিতে নিজের জমি শক্ত কর। তোকে আগে কোনো পদে বসতে হবে, তা না হলে তুই ওই অমানুষদের সাথে লড়াই করতে পারবি না। কলেজে ইলেকশন নির্বাচনে নিলয় বিপুল ভোটে জয়ী হয়। তামিম খান হেরে যায়, তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। এতদিন সে কলেজ হোস্টেলে ছিল, সে তার বাবার কাছে যায়নি। এদিকে রেহানা বেগম সিরাজ খানকে বলছে, ছেলেটাকে এখান থেকে তাড়িয়ে কি লাভ হলো? সে তো শুনছি এখন রাজনীতি করছে। সব কিছু তোমার জন্য হয়েছে। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি অত বাড়াবাড়ি করো না। তোমার উচিত ছিল পুতুলকে বোঝানোর, তুমি তা করোনি। এখন তো সব দোষ আমার হবে। ভাগ্যি শায়লা খালা আমাকে বলেছিল, আমি জানতামই না যে ও লিপি আর পারভেজের ছেলে। আমাদের জন্য যাদের ভালোবাসাকে বিসর্জন দিতে হয়েছিল, সেদিন ওই ঘটনার প্রতিবাদ না করলে সবই তো ঠিক ছিল। পারভেজকে তো রাজনীতি থেকে চলে যেতে হতো না, কিন্তু ওরা সেটা বুঝলোই না, শুধু শুধু আমাদের বিষয়ে জড়িয়ে পড়লো।
রাজনীতিতে মোটামুটি একটা জায়গা করে নেয় নিলয়। সে একজন সুবক্তা। সে যখন কথা বলে লোক মুগ্ধ হয়ে শোনে, ফলে অতি সহজে সকলের মন জয় করে নিল। তারপর সে একদিন নীলিমা বেগমের সাথে নিয়ে তার বাবা পারভেজ চৌধুরীর কাছে যায়। নিলয়কে দেখে পারভেজ চৌধুরী চিনতে পারে, আর নিলয় আর নীলিমা বেগমকে উদ্দেশ্য করে বলে, তোমরা এখানে কোনো দরকারে এসেছো? পারভেজ চৌধুরীর কথা শুনে নীলিমা বেগম হাসলো, তারপর বলল, ভাইয়া, আজকে আপনার কাছে এসেছি আপনার বংশধরকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। নীলিমা বেগমের কথা শুনে পারভেজ চৌধুরী কিছু বুঝতে পারে না। সে বলে, তুমি কি বলছো নীলিমা? আমি তো তোমার কিছু কথাই বুঝতে পারছি না। পারভেজ চৌধুরীর কথায় নীলিমা বেগম নিলয়কে কাছে টেনে নেয়। তারপর পারভেজ চৌধুরীর কাছে গিয়ে বলে, ভাইয়া, এতদিন যে সত্যিটা আপনি জানতেন না, আজকে জানবেন। এই নিলয় আমার বান্ধবীর ছেলে নয়, এই আপনার আর লিপি আপুর ভালোবাসার সন্তান। লিপির কথা শুনে পারভেজ চৌধুরী চমকে যায়। সে দুপা পিছিয়ে পড়ে আর নিলয়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ সে কথা বলতে পারে না। সেটা দেখে নীলিমা বেগম বলল, আমি জানতাম ভাইয়া আপনি একটু অবাক হয়ে যাবেন, কিন্তু এটাই সত্যি, আর এটা আপনাকে মেনে নিতেই হবে। তুমি কি বলছো নীলিমা? নিলয় আমার আর লিপির সন্তান। লিপি এখন কোথায়, আর তুমি নিলয়কে পেলে কোথা থেকে? একদিন খুব সকালে লিপি আপু আমাকে ফোন করেছিল, আর ও আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি বুঝতে পারছিলাম না ও কেন দেখা করতে চাইছিল। আমার শাশুড়ি তো এমনিতেই লিপি আপুকে পছন্দ করতো না। ওদের বাড়িতে যাওয়া আমার শাশুড়ি ভালো চোখে দেখতো না। যেহেতু লিপি আপু আমার আপুর বান্ধবী ছিল, তাই আমি যেতাম। তারপর আমি কথা মতো ওর সাথে দেখা করি। তখন নিলয় 3 বছরের। আমাকে দেখে লিপি আপু কেঁদে ফেলে। আমি কিছু বুঝতে পারি না। আমি তখন লিপি আপুকে বলি, আপু কাঁদছো কেন, আর এই বাচ্চাটাকে? তখন আপু কাঁদতে কাঁদতে বলে, ও আমাদের ভালোবাসার সন্তান। আপনি যখন সব কিছু ছেড়ে চলে গিয়েছিলেন, তখন লিপি আপু 2 মাসের প্রেগনেন্ট। ওর পরিবার কেউ জানতো না। ও যখন বুঝতে পেরেছিল, তখন এক বান্ধবীর সাহায্য নেয়। সেই বান্ধবী তাকে তার মামার বাড়িতে রেখে আসে। সেখানেও নানি একা থাকতো, ওর মামারা কর্মসূত্রে বাইরে থাকতো। লিপি আপু তারপর ওখানে চলে যায়, আর বাড়িতে বলে গিয়েছিল একটা কাজ পেয়েছে, তাই চলে যাচ্ছে। ওর বান্ধবী ওকে অনেক সহযোগিতা করেছিল। তারপর নিলয়ের জন্ম হয়, বান্ধবী বিয়ে হয়ে যায়। ওর নানি খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ওর মনে হয়েছিল ও হয়তো নিলয়কে মানুষ করতে পারবে না। তারপর একদিন ও আমার সাথে দেখা করে আর আমাকে সমস্ত ঘটনা পড়ে। ও আমাকে বলেছিল আমি যেন কাউকে কিছু না বলি, এতে নাকি নিলয়ের ক্ষতি হতে পারে। আমি কথা দিয়েছিলাম আমি কাউকে কিছু বলবো না, তবে যদি কখনো প্রয়োজন হয় তবে আমি বলবো। তাই আমি ঠিক করি নিলয়কে আমি মানুষ করব। ও আমাদের পরিচয় বড় হবে। ও তো এই বংশেরই সন্তান, ওরই তো সব কিছু। তাহলে কেন শুধু শুধু ওকে কষ্ট দেওয়া যাবে? আমি কখনো কাউকে বলিনি, কিন্তু আমার যখন স্বামী অসুস্থ হয় আমি একদিন ওকে কথাটা বলি, আর সেটা কোনোভাবে আমার শাশুড়ি শুনে। তারপর থেকে সে ষড়যন্ত্র শুরু করে নিলয়কে কীভাবে বাড়ি থেকে তাড়াবে। কারণ আপনি তো ওর সতীনের ছেলে, ও তো আপনাকে সহ্য করতেই পারতো না। আর আপনার ছেলেকে কি করে ভালোবাসবে? আমার মনে হয় রেহানা বেগম ওসব জানতে পেরে গেছে, তাই ও বারবার নিলয়কে বিপদে ফেলার চেষ্টা করে। ওকে খুনের আসামি পর্যন্ত করেছে, কিন্তু পুলিশ কোনো তথ্য প্রমাণ পায়নি, তাই ওকে ছেড়ে দিয়েছে। কিছুদিন আগে সিরাজ খানের মেয়ে আত্মহত্যা করেছে, তার দায় নাকি নিলয়কে করেছে, যদিও সিরাজ খান এ ব্যাপারে কিছু বলেনি। রেহানা বেগম নিলয়ের নামে মিথ্যে বদনাম করে এলাকার লোকের সামনে, ওকে অপমান করে। ও খুব ভেঙে পড়েছিল। তারপর আমি ওকে বলি কিছু কথা, বাকিটা আপনি বলবেন। ও কলেজ ইলেকশনের দ্বারাই নির্বাচন জয়ী হয়। ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর সেই সাথে রাজনীতি করে। আজকে আমি আপনার কাছে এনেছি, আপনার সাথে কি ষড়যন্ত্র করা হয়েছিল সব কিছু আপনি আপনার ছেলেকে বলবেন। ওই সিরাজ
খান, রেহানা বেগম আর আমার শাশুড়ি, এই তিনজন মিলে আপনাকে রাজনীতির বলি করেছিল। আপনি কেন রাজনীতি ছেড়ে এত দূরে ছোট্ট একটা গ্রামে আছেন? আজ সব কিছু থেকেও আপনি কেন নিঃস্ব? সব কিছু আপনি আপনার ছেলেকে বলবেন। নীলিমা বেগমের মুখ থেকে সব কথা শুনে পারভেজ চৌধুরী বলল, লিপি কোথায়? তোমরা ওর খবর জানো? না, আমাকে কিছু বলেনি। বলেছিল সম্ভব নয়, কোনোদিন যদি দরকার পড়ে ও নিজে থেকে যোগাযোগ করবে। তারপর পারভেজ চৌধুরী নিলয়কে বুকে জড়িয়ে ধরে আর বলে, বাবা, আমি ভাবতে পারিনি লিপি আমাকে এত বড় একটা উপহার দিবে। আমার যে আজকে ওর কথা বড্ড মনে পড়ছে। বাবা, তুই অনেক বড় হ। আমি রাজনীতি থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু আমি চাই তুই রাজনীতি কর, আর মানুষের ভালোর জন্যই কর। ওই সিরাজ, রেহানা এরা যে নোংরামি করছে তুই তার প্রতিবাদ কর আর মানুষের ভালো কর। আর যদি কখনো সুযোগ থাকে তুই তোর মাকে ফিরিয়ে আনবি, আর তোর এই অভাগা বাবাকে তুই ক্ষমা করে দিবি। আমি বাবা হিসেবে অক্ষম, আমি তোর জন্য কিছু করতে পারিনি। তারপর নীলিমাকে দেখিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলল, নীলিমা খুব ভালো কাজ করেছে, তাই তোর নিজের বাবা মার থেকেও তুই ওকে বেশি ভালোবাসিস। তারপর নিলয় ওর বাবাকে বলল, বাবা, ওরা তোমার কি ক্ষতি করেছিল? কি এমন ঘটনা ঘটেছিল যে তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে? ছেলের কথায় পারভেজ চৌধুরী বলা শুরু করলো, আমি সব তোকে বলবো। আগে বল, তুই যেভাবেই হোক তোর মাকে খুঁজে বের করবি। ওকে আমার অনেক কিছুই বলার আছে। ও কেন সেদিন আমাকে অপমান করেছিল আর কেন আমাকে সত্যিটা বলেনি? এত বড় একটা খবর কেন গোপন রেখেছে? পারভেজ চৌধুরীর কথায় নিলয় বলল, বাবা, আমি কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব। আগে তুমি আমি সত্যিটা সত্যি বলো। তুমি যদি না বলো কি করে বুঝবো আমি? বলো। আমি শুনেছি তুমি রাজনীতি করতে। কি এমন ঘটনা ঘটলো তুমি রাজনীতি থেকে তুমি সরে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে এইভাবে জীবন কাটাচ্ছ? নিলয়ের কথায় পারভেজ চৌধুরী বলা শুরু করলো, আমিও আশিক দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূরে ছিল না। আমরা একই কলেজে পড়তাম। আশিক কলেজ শেষে চাকরি পেয়ে যায়, ও হায়দ্রাবাদে চলে যায়। আশিকের ছোট্ট ভাই সিরাজ রাজনীতি করত। আমাদের পাড়ায় একটা ক্লাবে একদিন রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশিকের ছোট ভাই সিরাজ সেই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা। আমাকে সেই অনুষ্ঠানে থাকার জন্য বলা হয়। আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকি। সিরাজের এই কর্মকাণ্ডে আমার ভালো লাগে। আস্তে আস্তে আমি ওর সাথে রাজনীতিতে জড়িয়ে পড়ি। হাসান মোল্লা, তোর নানু, উনি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। উনি সমাজের মানুষের জন্য কাজ করতেন, বিনা পয়সায় ছাত্রছাত্রীদের শিক্ষা দিতেন। হাসান মোল্লাও রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওখানে ওনার সাথে আমার আলাপ করিয়ে দেয় সিরাজ। হাসান মোল্লা রাজনীতি করতেন না, উনি একজন সমাজকর্মী ছিলেন। তাই মাঝে মাঝে আমাদের পার্টির কাজে ওনার সাহায্য দরকার পড়ত। একদিন একটা দরকারে ওনাদের বাড়িতে গিয়েছিলাম। সেই সময় হাসান মোল্লার মেয়ে লিপিকে আমি দেখি আর আমার ভালো লেগে যায়। ও সে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। আমি ওর পরীক্ষা শেষে স্কুলে দেখা করি। ও আমাকে ওখানে দেখবে ভাবতেই পারিনি। আমি খুব বেশি দেরি করতে চাইনি, তাই সেদিন ওকে আমি আমার অনুভূতির কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে পছন্দ করবে না, কিন্তু অবাক করে দিয়ে ও আমাকে বলেছিল আমাকে নাকি ওরও ভালো লাগে। তারপর আমরা একে অপরের সাথে সম্পর্কে জড়িত হয়ে পড়ি। সেই সময় পার্টির ফান্ডের দায়িত্ব দেওয়া হয় আমাকে। পার্টির ফান্ডের দায়িত্বে ছিল সিরাজ, কিন্তু সিরাজের পরিবর্তন দায়িত্ব আমাকে দেওয়া হয়। এতে সিরাজ আমার উপর রেগে যায়। সে সুযোগ খুঁজতে থাকে। পরবর্তীকালে সিরাজ লিপির সাথে আমার সম্পর্কের কথা জানতে পেরে যায়। ও আমাকে চাপ দেয় যদি আমি আমাদের উপরের মহলের নেতাকে বুঝে ওকে পুনরায় সেই দায়িত্ব দিতে পারি। আমি বলেছিলাম আমি বলে দেখব। আমি চেষ্টা করেছিলাম, কারণ সিরাজের উপর পার্টির উপর মহল লোকেরা বিরক্ত ছিল, তাই তারা রাজি হয় না। একদিন রেহেনা, আমার খালাতো বোন ছিল, আমাদের বাড়িতে আসে আর আশিক ওকে দেখে পছন্দ হয়। তারপর দুজনের বিয়ে হয়, কিন্তু আশিক ভাইয়া বিয়ের পর হায়দ্রাবাদে চলে যায়। আর সে ফাঁকে সিরাজের সাথে রেহানা বেগমের একটা সম্পর্ক তৈরি হয়। সেটা আমি বুঝতে পেরে গিয়েছিলাম। ও বলেছিল এ সম্পর্ক যদি আশিকের কানে যায় তাহলে ও আমাকে ছেড়ে কথা বলবে না। ও বলেছিল তাহলে ও লিপির সাথে আমার সম্পর্ক
হাসান মোল্লাকে বলে দিবে। কিন্তু আমি আর লিপি আমরা দুজনেই অবিবাহিত ছিলাম, আমাদের সমস্যা ছিল না, আমরা দুজনকে ভালোবাসতাম। আমি তখন স্থায়ী কোনো জব করতাম না, তাই লিপিকে বিয়ে করতে পারছিলাম না, আর ওর তখন পড়াশোনাও কমপ্লিট হয়নি। কিন্তু রেহানা তো আশিকের বিবাহিত বউ ছিল। আমি একদিন থাকতে না পেরে সিরাজকে বলে দিয়েছিলাম এটা ঠিক হচ্ছে না। ও আর রেহানা আমার উপরে রেগে গিয়েছিল। আমি লুকিয়ে এতদিন আশিককে ফোন করি আর সমস্ত ঘটনার কথা খুলে বলি। সে ছুটি নিয়ে বাড়িতে আসে, আর এতে ওরা দুজনই খুব রেগে যায় আর রেহানাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথাও বলে। আশিক আবার চলে গেল, ওর আবার আগের মতন মেলামেশা শুরু করে। সিরাজ একদিন হাসান মোল্লাকে বলে দেয় আমার সাথে লিপির সম্পর্কের কথা। হাসান মোল্লা আমাকে আবার অপমান করে, পার্টির উপর বিশাল অভিযোগ করে আমি নাকি পার্টির টাকা মেরে নিয়েছি আর প্রেমিকাকে নিয়ে ফুর্তি করছি। আমার খুব কষ্ট হয়েছিল, এত অপমানিত আমি কোনোদিনই হইনি। তারপর আমি রাজনীতি ছেড়ে দিই, বাড়ি ছেড়ে চলে আসি এই প্রত্যন্ত গ্রামে, আর ওখানে ফিরে যাইনি। আমি ওখান থেকে বহরমপুরে চলে আসি আর এখানে একটা দোকান খুলি। এসব নিয়ে আমার চলছে। তারপর যেদিন মুজিবুর মারা যাওয়ার খবর শুনলাম সেদিন আমি বাড়িতে যাই আর ওখানে আমি তাকে দেখে আমার কেমন যেন অনুভূতি জেগেছিল, কিন্তু সেটা আমি বুঝাতে পারিনি। তুই আমার রক্ত বাবা, দোয়া করছি তুই অনেক বড় হবি। তারপর কিছুক্ষণ থেকে আবার ছেলেকে জড়িয়ে ধরে বলে, তারপর তোর মায়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি তোর মাকে মন থেকে ভালোবেসেছি। কোনো এক দুর্বল মুহূর্তে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, আর তার ফল তুই। আমি কখনো সেটা অস্বীকার করব না, কিন্তু আমি জানতাম না তোর জন্মের কথা, আজকে শুনলাম। আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। তোর মাকে আজ আমি ভুলতে পারিনি, তাই তো দ্বিতীয়বার বিয়ের কথাও ভাবি না। আল্লাহ আমার কথা শুনেছে, তুই যখন আছিস আর আমার চিন্তা কিসের। পারভেজ চৌধুরীর কথা শুনে নিলয় বলল, বাবা, হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না, তোমার অপমানের বদলা তোমাকে নিতে হবে। আর আমার নামে বদনাম করেছে ওই রেহানা বেগম, আমি তাকে কোনোদিনও ছাড়বো না। আমি অনেক দুঃখে রাজনীতি ছেড়েছি, কিন্তু তুই যখন আসছিস আমার চিন্তা নেই। আমি আর রাজনীতি করব না, তবে তোকে পরামর্শ দেব আর তোর সাথে ছায়ার মতন থাকবো। বাবা, আশিক চৌধুরীর সাথে তোমার কখনো দেখা হয়নি? হ্যাঁ, তোর চাচা যেদিন মারা যায় সেদিন দেখা হয়েছিল। আশিক বলেছিল সেই চাকরি ছেড়ে দিয়ে ও অন্য একটা কোম্পানিতে জয়েন করবে আর সেখানেই বাড়ি ভাড়া নিয়ে চলে যায় আর রেহানাকে সাথে নিয়ে যাবে। রেহানা ভালো মহিলা নয়। আশিক বাচ্চা চাইছিল, কিন্তু রেহানার বাচ্চা থেকেও সিরাজের সঙ্গে বেশি পছন্দ করত, কিন্তু আশিক ওকে জোর করে ওখানে আটকে রাখে। বিয়ের 7 বছর পর ওর মেয়ের জন্ম হয়। তারপর আশিক সেই কোম্পানি ছেড়ে কলকাতার অন্য একটা কোম্পানিতে চাকরি নেয়। রেহানার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এখন রেহানার মেয়েকে নিয়ে এখানেই থাকে। আশিক কলকাতার অফিসে কাজ করে, সপ্তাহে বাড়ি আসে। আশিক রেহানাকে নিয়ে চলে যাওয়ার পর সিরাজ বিয়ে করে ফেলে, কিন্তু সিরাজের স্ত্রী নাতাশা ওদের সম্পর্কে জানতে পেরে যায়। 2 বছর পর বাচ্চাকে ফেলে শুনেছি সে চলে গেছে। পারভেজ চৌধুরী রাজনীতিতে যোগ না দিলে নিলয়কে সে বিভিন্ন কাজে পরামর্শ দেয়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, ইলেকশনে এসে যায়। নিলয়কে ইলেকশনে টিকিট দেওয়া হয়, সে ভোটে দাঁড়ায় কিন্তু জিততে পারে না, সে ভেঙে পড়ে। পারভেজ চৌধুরী বলে, আরে ভেঙে পড়লে হবে? কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। আর তুই তো প্রথম ইলেকশনই লড়ছিস, প্রথমেই দাঁড়িয়ে জিতে যাবি সেটা তো ঠিক নয়। তোকে আগে সংগঠন তৈরি করতে হবে, পুরো এলাকা চষে বেড়াবি, মানুষের জন্য কাজ করতে হবে। যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে সবার আগে ছুটে যাবি। ধর্ম, বর্ণ নয়, জাত নয়, শুধু মানুষের কথা ভাববি। দেখবি একদিন তুই ঠিকই সাফল্যের শিখরে পৌঁছে যাবি। আর আমি তোর সঙ্গ দেব, বাপ বেটা একসাথে লড়াই করব। একদিন কলেজে ইলেকশনে তামিম খানকে হারিয়ে জয়ী হয়েছিল নিলয়, তাই তো তামিম খান খুব রাগ হয় নিলয়ের উপরে। সে সিরাজের সাথে যোগাযোগ করে আর বলে, চাচা, আমি আপনাদের পার্টি জয়েন করতে চাই। এ তো খুব ভালো জিনিস, তোমাদের মতোই ছেলেদের আমাদের পার্টিতে দরকার, তোমরাই তো ভবিষ্যতের প্রজন্ম। চাচা, শুনেছেন তো নিলয় এবার ভোটে দাঁড়িয়েছে, যদি জিতে পরিণতি কিন্তু আবার পুরো
দলের রাজনীতি করছে। শুনছি ওর বাবাকে ও খুঁজে পেয়েছে। তার মানে নিলয় জেনে গেছে ওর বাবার পরিচয়। ভালোই হয়েছে, যুদ্ধ এবার শুরু হয়ে গিয়েছে। এদিকে সাদিয়া তার মা রেহেনা বেগমের সাথে খুব ঝগড়া করছে। তুমি আমার অনেক ক্ষতি করেছো, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। আমি বাবাকে বলি কলেজে হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি ওখানেই থাকবো। আমি তোর কি ক্ষতি করেছি? তুই তো সবটাই জানতিস তোর আপু কি করছে। তুই কেন সেদিন মুখ খুলিসনি? নিলয় সব জানতো, ওই এসব ঘটনা ঘটিয়েছে। কে বলেছে তোমাকে এইসব কথা, যে স্যার জড়িত ছিল? ইকবাল তো ওখানেই পড়তো, আর ওখানে পড়তে পড়তে তো ওদের সম্পর্ক হয়। নীল তো জানতো, আর ওই তো সুযোগ করে দিয়েছে। মায়ের কথায় সাদিয়া রেগে যায় আর বলে, তুমি একদম বাজে বলবে না, যা জানো না তাই নিয়ে কথা বলবে না। লোকে ঠিকই বলে তুমি। কথাটা সম্পন্ন করতে পারলো না, তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে সাদিয়া থেমে যায় আর রেহেনা রেগে গিয়ে বলে, লোকে কি বলে? তোর মা ভালো নয়, ঠিক আছে, তোর মা ভালো নয়, তোর বাবাকে বলে হোস্টেলে চলে যা, তোকে এখানে থাকতে হবে না। তবে তোকে একটা কথা বলে রাখলাম, তুই স্যার বলে যতই পাগল হোস, আমি কিন্তু ওকে ছাড়বো না। ওর ক্ষতি করে তবে আমি ছাড়বো। ওর বাবা আমার অনেক ক্ষতি করেছে, তাই ওকে যেমন আমি সুখী হতে দেইনি, ওর ছেলেকেও আমি সুখী হতে দিব না। তারপর মেয়ের পা থেকে মাথা পর্যন্ত একবার স্ক্যান করে নিল, তারপর বলল, স্যারকে মনে হয় বড্ড বেশি ভালোবেসে ফেলেছিস। ওর বাবা তোর বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তোর বাবা হয়তো সম্পর্ক মেনে নিতে পারে, কিন্তু আমি মেনে নিব না। যদি ওই ছেলের সাথে ভুলেও কখনো যোগাযোগ করিস, আমার থেকে খারাপ কেউ হবে না, তোকে জীবন্ত কবর দিব, এই আমি বলে দিলাম। সাদিয়া কোনো কথা বলে না, সে কাঁদতে কাঁদতে তার বাবাকে ফোন করে বলে, হ্যালো বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশিক খান তখন চা খাচ্ছিল। মেয়ে ফোন করেছে দেখে হাসতে হাসতে বলে। সাদিয়া কোনো কথা বলে না, সে ফোন ধরে কাঁদে। মেয়ের কান্না দেখে আশিক খান উত্তেজিত হয়ে পড়ে আর বলে, আমার মেয়ে কি হয়েছে, কাঁদছে কেন? মা কিছু বল। বাবার কথা সাদিয়া ফুপিয়ে কাঁদতে থাকে আর বলে, বাবা আমি আর বাড়িতে থাকবো না, আমি কলেজ হোস্টেলে যোগাযোগ করেছি, আমি ওখানে চলে যাব, ওখান থেকে বাকি পড়াশোনা কমপ্লিট করব। মা আমাকে আর নিলয় স্যারকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে। পুতুল আপু আত্মহত্যা করেছে, তার জন্য স্যারকে দায়ী করছে, কিন্তু আমি জানি বাবা স্যারের কোনো দোষ নেই। আপু অনেকদিন থেকেই ইকবাল ভাইকে ভালোবাসতো, আমি তো সেটা জানতাম। এখানে স্যারের দোষ কোথায় বলো? ও শুধু গরিবের ছেলে বলে পড়াবে বলেছিল, আর কিছু নয়। স্যারকে এইভাবে মিথ্যা অপবাদ দেওয়াটা মায়ের উচিত হয়নি। মেয়ের মুখ থেকে এই কথা শুনে আশিক খানের কষ্ট হলো। সাদিয়া তার আদরের মেয়ে, রেহেনা তো ওকে পৃথিবীতে আনতে চাইছিল না। তারপর আশিক খান মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, আমি একটা সত্যি কথা বলবো, তুই আমাকে বলবি? আমি তোর বাবা নই, বন্ধু হিসেবে তোকে জিজ্ঞাসা করছি, তুই কি নিলয়কে ভালোবাসিস? তুই যদি ওকে ভালোবাসিস তাহলে তোর মায়ের কথা তোকে শুনতে হবে না, আমি যা বলবো সেইটাই হবে। আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। বাবার কথা সাদিয়া কি বলবে ভেবে পেল না। ভালো তো সে নিলয়কে বাসে, কিন্তু নিলয়, সে কি তাকে ভালোবাসে? সামান্য চিঠি দেওয়ার জন্য নিলয় ওকে কম কথা শোনায়নি। সে কি বলবে বুঝতে পারল না। একবার ভাবলো বাবাকে তার মনের কথা বলে দেবে, আবার ভাবলো যদি নিলয় আবার তাকে অপমান করে। সে কিছু বলছে না দেখে অপর প্রান্ত থেকে তার বাবা বলল, কি রে, তুই কিছু বুঝছিস না কেন? বাবার কথা সাদিয়া অনেক ভেবে উত্তর দেয়, নিলয় স্যারকে ভালো লাগে, কিন্তু ভালোবাসি কতটা বলতে পারবো না। এখন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি, তাই ওইসব বিষয় নিয়ে খুব একটা ভাবছি না। মেয়ের কথা আশিক খান বিশ্বাস করলো, তারপর বলল, ঠিক আছে, তুই পড়াশোনা শেষ কর, তারপরে এসব নিয়ে ভাববো। আর আমি থাকতে তোকে কোনো চিন্তা করতে হবে না। তোর মা কোনো দিন দায়িত্ব নিল না, সে তো শুধু নিজে নিয়েই ব্যস্ত রইল। আমি আছি না মা, তোর জন্য তোর বাবা তোকে কষ্ট পেতে দিবে না। তুই যে আমার কলেজের টুকরো। এদিকে মিতু কলেজ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। একটা ছেলে ছাতা নিয়ে তার দিকে এগিয়ে যায় আর বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি আপনার হেল্প করতে পারি? তামিমের কথায় মিতু তামিমের দিকে তাকায় আর বলে, অন্য সময় হলে না বলতাম, কিন্তু এখন না বলবো না, এখন সত্যি আমায় সাহায্য দরকার আছে। কথাটা বলে মিতু ছাতাটা নেয়, তারপর তামিমের দিকে হেসে বলে, ধন্যবাদ ভাইয়া, কালকে এই সময় এখানে দাঁড়াবেন, আপনার ছাতা আপনি পেয়ে যাবেন।
এত তাড়াতাড়ি চলে যাবেন? এই রোমান্টিক ওয়েদারে এক কাপ চা খেতে ভালো হতো না? ভালো তো হতো সব কিছু, কিন্তু দেরি হয়ে গেল, মা আমায় বকবে, তাই আমাকে বাড়ি ফিরতেই হবে। আজকে আপনার অনুরোধ রাখতে পারলাম না। কাল যদি দেখা হয় তাহলে মাকে বলে আসবো, একটু দেরি করে বাড়িতে যাব, কাল চা খাবো। কথাটা বলে মিতু হাতের ঘড়ির দিকে টাইম দেখে এগিয়ে যায়। তামিম মনে মনে বলে, এই মেয়েকে যেভাবে হোক পড়াতে হবে। এই মেয়ে ক্ষতি করতে পারলে নিলয়ের ক্ষতি করা যাবে, কারণ মিতু নিলয়কে পছন্দ করে না। কিন্তু নিলয় মিতুর মাকে খুব ভালোবাসে, আর মিতুর মা তার মেয়েকে ভালোবাসে। সিরাজ খান আর রেহেনা বেগম আমাকে এই দায়িত্ব দিয়েছে। এই কাজটা করতে দিতে পারলে ওর মা আমাকে টাকা দিবে। তারপরের দিন মিতু দেখে তামিম দাঁড়িয়ে আছে। মিতু বলে, ধন্যবাদ ভাইয়া, আপনার সময়ের দাম আছে। আর এই ছাতা, আর এই আপনার ছাতা, আজকে ভুল করিনি, ছাতাটা সবার আগে ব্যাগে ঢুকিয়ে রেখেছি। চলুন, কালকে অনুরোধ করেছিলেন চা খাওয়াবেন, আপনাকে আজকে আমি চা খাওয়াবো, আর যা যা খাবেন খাওয়াবো, চলুন। মিতুর কথায় তামিম খান বলে, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা আছে আপনার? সমস্যা হলো দুটো। প্রথম, আমাকে ভাই রাখা যাবে না, আর দ্বিতীয়ত আমাকে তুমি বলতে হবে। এই দুইটো কথা যদি তুমি মেনে চলো তাহলে আমি তোমাকে সাথে যাব। তামিম খানের কথায় মিতু হাসতে হাসতে বলে, ওকে, এই ব্যাপার আগে বলবেন তো, আমি এমনিতেই বেশিক্ষণ আপনি বলতে পারি না। ভালোই হয়েছে, এবার থেকে তুমি বলে ডাকবো, চলো। দুজনে একটা রেস্টুরেন্টে ঢোকে, কফি অর্ডার দেয়। গল্প করতে করতে তামিম খান মিতুকে বলে, তোমার নাম তো মিতু। তুমি জানলে কি করে? আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। কি করে জানলে? পরে বলবো, আগে তোমার ফোন নম্বরটা দাও, আমাদের মধ্যে বন্ধুত্ব হোক, গল্প করি, তারপর আস্তে আস্তে সব কিছু জানবে। এইভাবে ওদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতিদিন রাতে তামিম ফোন করে মিতুকে। এদিকে সাদিয়া কলেজে এসেছে, আর কলেজে এসে জানতে পারে পলিটিশিয়ান লিডার নিলয় চৌধুরী ওদের কলেজে এসছে। কলেজের ফি বাড়ানোর জন্য কলেজের ছেলেমেয়েরা আন্দোলন করছে। নিলয় এক সময় ওই কলেজের স্টুডেন্ট ছিল, আর ও এই কলেজের রাজনীতি করত। ও একবার কলেজের ফি বাড়ানোর বিরুদ্ধে আন্দোলন করেছিল। শেষ পর্যন্ত ওদের আন্দোলনে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল ফি কমাতে। সেজন্য কলেজের একজন স্টুডেন্ট, তার নাম রাকিব, সে নিলয়কে ফোন করে আর সাহায্য চায়। নিলয় বলেছে সে ওদের কলেজে আসবে। সেই উপলক্ষে নিলয় আজকে কলেজে এসেছে। সাদিয়া ঠিক করেছে যে যেভাবেই হোক সে নিলয়ের সঙ্গে দেখা করবে। নিলয় একদিন তাকে বলেছিল বড় হলে তবে সে তার অনুভূতির কথা বলবে। এখন তো সে বড় হয়ে গেছে, সে এখন 22 বছরের যুবতী। এখন নিশ্চয়ই নিলয় সেদিনের সেই চিঠির উত্তর দেবে। ঠিক বিকাল 3টের সময় নিলয় কলেজে আসে। কলেজে গেট বন্ধ করে ছাত্ররা আন্দোলন করে। সমস্ত স্টুডেন্ট কলেজে বসে থাকে। নিলয় আর তার সঙ্গীরা ছাত্রদের কাছে যায়। ছাত্রনেতা রাকিব নিলয়কে বলে, ভাইয়া, আপনি তাহলে এসেছেন? আমার ছোট ছোট ভাই বোনেরা আন্দোলন করছে, আর আমি সেখানে আসবো না, এটা হতে পারে? তারপর নিলয় সবার সাথে পরামর্শ করে, কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে। কলেজ কর্তৃপক্ষ নিলয়ের সাথে কথা বলে তাদের এডুকেশন ফি কিছুটা কনসেশন করে। নিলয়কে সবাই অভিনন্দন দেয় আর বলে, নিলয় ভাই জিন্দাবাদ, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ওদের সাথে কথা বলে নিলয় বলে, তোমরা সাথে থাকলেই হবে, তোমরাই তো আমার ভরসা। তোমরা যখন বিপদে পড়বে আমাকে ডাকবে। আমি তোমাদের বড় ভাই, কোনো রকম জড়তা করবে না। আমিও তোমাদের মতো এই কলেজের রাজনীতি করেছি। আর একটা কথা, আমাকে স্যার নয় ভাইয়া বলে ডাকবে। আজকে আমার অন্য জায়গায় মিটিং আছে, তাই আমাকে এক্ষুনি চলে যেতে হবে। কলেজ তোমাদের কথা শুনেছে, তোমরা আন্দোলন করো না, তোমরা এখন পড়াশোনায় মন দাও। কথাটা বলে নিলয় যে গাড়িতে উঠতে যাবে ঠিক সেই সময় সাদিয়া বলে, শুনছেন, আপনার সাথে আমার কথা আছে। একটা মিষ্টি কণ্ঠস্বরে নিলয় থমকে যায়। সে পিছন হয়ে তাকাতেই দেখে সাদিয়াকে। সাদিয়া হাসি হাসি মুখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তারপর সাদিয়া বলল, স্যার আমাকে চিনতে পারছেন না? আমি সাদিয়া, আপনার ছাত্রী। একসময় আপনি আমাদের বাড়িতে পড়াতে যেতেন, মনে আছে? নিলয় এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে থাকে। সেটা দেখতে পেয়ে নিলয়ের এক সঙ্গী রায়হান বলে, কি হলো কি? মেয়েটা তোকে কিছু জিজ্ঞাসা করছে, তুই উত্তর দে।
আর এখানে দাঁড়ালে হবে না, অন্য জায়গায় আবার আমাদের পার্টির মিটিং আছে, আমাদের যেতে হবে। রায়হানের কথায় ধ্যান ভাঙে নিলয়। সে বলে, হ্যাঁ চিনতে পেরেছি, অনেক বড় হয়ে গেছো। আর এখন কিসে পড়ছো? এই কলেজে 2য় বর্ষের ছাত্রী। ও আচ্ছা, তা ভালো আছো? নিলয়ের কথায় সাদিয়া অভিমান করে বলে, না, আমি ভালো নেই। আমি আজও উত্তরের অপেক্ষায় আছি। এখন তো বড় হয়ে গেছি, এখন আমি অনেক ম্যাচিওর। এবার নিশ্চয়ই আমি উত্তর পাবো। নিলয় বুঝতে পারে সাদিয়া কি বলতে চাইছে, তাই সে বলে, ভালো করে পড়াশোনা করো, পরে কথা বলবো। কথাটা বলে নিলয় গাড়িতে উঠে পড়ে। সাদিয়া বলে, এবার একে ছাড়লে হবে না। তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তো তোমায় ছাড়ছি না। এ জীবনে আমার হাত থেকে তুমি ছাড়া পাবে না। আমার 14 বছর বয়সে তোমার প্রতি যে অনুভূতি জন্মেছিল, আজও সেটা বিদ্যমান। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কি হবে? আমি যে তোমাকে ভুলতে পারিনি। আমি শুধু আমার অনুভূতিকে জমিয়ে রেখে দিয়েছিলাম। যেভাবেই হোক আমাকে ভালো তোমাকে বাঁচতেই হবে। তুমি আর কোনোভাবেই আমাকে অবহেলা করতে পারবে না। জানি আমার মা ভালো নয়, তোমার অনেক ক্ষতি করেছে, তোমাকে মিথ্যে অপবাদ দিয়েছে, তোমাকে এলাকা ছাড়া করেছে। হয়তো তুমি অনেক রেগে আছো, কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাই আমার উপর রাগ করে থাকতে তুমি পারবে না। আজকে নিলয় পুরুলিয়া যাবে, একটা গ্রামে। গ্রামটা অনুন্নত, সেখানে শিক্ষার আলো পৌঁছায়নি। গ্রামের মানুষেরা আর্থিক অনটনের মধ্যে আছে। তাদের মেয়েদের শিক্ষা দেওয়া হয় না, খুব ছোটবেলায় বিয়ে দিয়ে দেয়। আর ছেলেদের খুব কম বয়সে বাইরে পাঠিয়ে দেওয়া হয় কাজ করার জন্য। তাদের মধ্যে যাদের আর্থিক অবস্থা ভালো, তারা এই সকল মানুষের দারিদ্রতার সুযোগ নিতে থাকে। ওখানে এক বয়স্ক লোকের সাথে 14 বছরের কিশোরীর বিয়ে দেওয়ার ব্যবস্থা চলছিল। মেয়েটা রাজি হচ্ছিল না বলে ওর উপর মানসিক অত্যাচার চলছিল। খবরটা আসে পারভেজ চৌধুরীর কাছে। পারভেজ চৌধুরী নিলয়কে বলে,